অনেক রকম দেখেছি, অনেক রকম বিশ্বাসঘাতক দেখেছি। ভালোবাসার অবদানে বেইমানি, টাকা পয়সা নিয়ে ফুটে পড়া, বিশ্বাস করে কোনো কথা বললে সেটা বলে দেওয়া। কিন্তু এই ধরনের 420 বিশ্বাসঘাতকতা বিশ্বাস করা আজ অব্দি আমি দেখিনি। আমি শুনেছি অনেক সময় উকিলরা দুই পক্ষের কেস লড়ে, একই উকিল দুই পক্ষের কেস লড়ে, কিন্তু কাউকে বুঝতে দেয় না, অপর পক্ষে একজনকে দাঁড় করায় সে সাক্ষী গোপালের মতো। এই উকিল যা করবে সে ও দুদিক দিয়ে টাকা খাবে, এরকম একটা ক্লিক বেট খেলা আমি উকিলদের মধ্যেও দেখেছি। কিন্তু শালা এ বক তো বিশাল 420 মাল বেরোলে ভাই। এ বাবা, কেন এমন করে কথা বলছি? ও 1 নম্বর একটা 420 ঠারকি মাল, এর থেকে ওকে আর কিছু বলা যায় না। লজ্জা করছে না, তাই না? যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছে, আমি তো ভালো আছি। ছুটির দিনে আমার টাইম মতো ভিডিও আসে না। সকাল থেকে রান্না করেছি, চচ্চড়ি রান্না করেছি। ছুটির দিনে আমার চচ্চড়ি থাকবেই, 5 মিশালি সবজি, ডাটা এসব দিয়ে চচ্চড়ি। আর করেছি শঙ্কর মাছ পাতায়, তোমাদের বলে দিলাম, কারণ আমি তো এখন ব্লগ চ্যানেল করি না, সময় থাকে না। তাই এই মানে রান্না করেছি, খেয়েছি, কিন্তু এখনো স্নান হয়নি, স্নান করব পরে। যাই হোক, এই থার্কি মালটাকে যতক্ষণ না বলছি ততক্ষণ ভালো লাগছে না। তাই এই বক 420, ওকে আবার দাদা বলবো? ছি, দাদা ডাকটা মধুর ডাক। সে ইউটিউবেই হোক, রাস্তাঘাটেই হোক, কিংবা ফেসবুকেই হোক, কেউ যদি কাউকে দাদা ডাকে, সেই দাদার সম্পর্কটা এইভাবে নষ্ট করা ঠিক মানুষের কাজ না। দেখো, দাদা ডেকে বোনের সঙ্গে প্রেম করা একটা আলাদা জিনিস, হতেই পারে। প্রথম দেখায় অনেকে দাদা ডাকে, তারপরে সে প্রেমিক হয়ে যায়, সেটা মানা যায়। কিন্তু দাদা ডেকে সেই বোনকে, বোনের পাশে থেকে বোনের মাথায় হাত দিয়ে যদি তাকে মাথাটা ধরে চেপে দেওয়ার ব্যবস্থা করা হয়, তার মতো থার্কি 420 এই বক ছাড়া আর কেউ হতে পারে না। তা চলো, এই বগের একটা কমিউনিটি পোস্ট আজকে আমি প্রথমে তোমাদের সঙ্গে আমার চ্যানেল থেকে শেয়ার করবো, কারণ একে আমি খুব একটা পাত্তা দিতাম না। আমার একে প্রথম দেখে মনে হয়েছিল, মানে সবাই বলে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। একটা মানুষ কালো হোক, দেখতে কুৎসিত হোক, তার মধ্যে থেকেও কিন্তু একটা গ্লামার ফুটে ওঠে। কিন্তু এর লাইভগুলো হোম পেজে আসতো, আমি ক্লিক করে সরিয়ে দিতাম। আমি কাকে যেন জিজ্ঞেস করেছিলাম, এই বকটা কে? ও সে আবার আমাদেরই ক্রিয়েটার, আমার নামটা মনে আসছে না, সীমা না দীপ্তি না কে বলেছিল ও 3rd গ্রেড লোককে আমি দেখি না। তা আমি সেই থেকে এর কোনো লাইভ কিংবা এর কোনো কিছু আমি দেখতাম না। কিন্তু ভাই, জল যেখানে এত ঘোটালা হয়েছে, আমি আগে একটা ভিডিও করেছি, আবার আজকেও বলছি যে এই বক 420 কি ধরনের নিম্ন মানসিকতার একটা পুরুষ, সেটা তোমাদের কাছে বিশ্লেষণ না করলে নিজের কাছে ছোট হয়ে যাব। তো চলো আগে বকের 420 কমিউনিটি পোস্টটা আগে পড়ি। অনেক কষ্ট করে চ্যানেলটা বের করলাম, কারণ আমি ওকে দেখি না। চ্যানেলটা সাব করা ছিল, কিন্তু অনেকদিন দেখি না, তো সার্চে আসছিল না। গতকাল বিশেষ কিছু কারণবশত ও বাস্তবতাবশত, বুঝলাম না, বিশেষ কিছু কারণ ও বাস্তবতাবশত আমি লাইভ করতে পারছি না। কি করে আসবা? কি করে আসবা দাদা? ও 420 মাল, কি করে আসবা? তুমি লাইভ এলে তোমাকে জুতাবে, লোকে জুতাবে। ওই যে আমাদের গাবলার কমেন্ট বক্স, গাবলার ভিউয়ার্সরা তোমার এসে জুতোবে। মুখ আছে লাইভে আসার? এমনি তো ওই 3rd গ্রেড মুখটা, আবার যদি লাইভে এসে একেবারে দাঁত মেলিয়ে তুমি যদি ওই কিছু কথা বলো, তোমার মুখ জুতায় ভাঙবে পাবলিক। লাইভে একবার আইসা দেখো। কিছু কথা না লিখলেই নয়, কি কথা আছে তোমার আবার? তোমার সব কথা ফুস। এটা সত্যি কিছু ভুল আমার অবশ্যই হয়েছে। না না বক 420, তোমার কোনো ভুল হয়নি, তোমার কোনো ভুল হয়নি। তুমি ইচ্ছা করে এটা ভুল করেছো, এটা অন্যায় করেছো, পাপ করেছো, শাস্তি তোমাকে পেতে হবে। তার মধ্যে সব থেকে বড় ভুল হলো ইউটিউবে কাউকে বন্ধু ভাবা। বন্ধু ভাবা? কাকে বন্ধু ভেবেছো? ওই তোমার হাঁটুর বয়সী একটা মেয়ে ধরিত্রীকে তুমি বন্ধু ভেবেছো? সোমাকে তাদের তুমি বন্ধু ভেবেছো? তাহলে তুমি শত্রু কার? তুমি শত্রু কার? তারপরেও তো শুনলাম ধরিত্রী বলছিল তুমি নাকি সোমাকে পছন্দ করো, মেয়ের বয়সী একটা মেয়ের সঙ্গে। তোমার লজ্জা করে না, তাই না? চরিত্রহীন লম্পট। তবে আমার দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্ন। তুমি 100টা করো না, তার বিনিময়ে তুমি জুতা পাবা। 1 থেকে 5 মাস ধরে রেকর্ডিংগুলো এডিট করে বিকৃত অর্থে পরিবেশন করার জন্য এই সংস্করণ করে রাখা হয়েছিল। আর এর ক্যাডা নাচ দেয় ভাত খায় রে,
এ মালটা থার্কি মালটা বলে কি, ওর রেকর্ডিং নাকি 5 মাস ধরে এডিটিং করে সংরক্ষণ করে রাখা হয়েছে। তুই মালটাই সেরকম যে তোরে সংরক্ষণ করতে হয় কোথায় জানিস? ওই যে আলুর যে গোডাউন আছে না হিমঘর, ওর মধ্যে ঢুকায় তোরে সংরক্ষণে রাখতে হয়। এখন অন্য কোনো বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্যই কি এটাকে কন্টেন্ট বানিয়ে ব্যবহার করা হচ্ছে? কি ধামাচাপা দেবে রে এই থার্কি 420? কি ধামাচাপা দেবে? তোর স্বরূপ, বিশেষ করে তোর ক্লায়েন্ট, তুই যাকে বোন ডাকতিস তার চোখের সামনে খুলে গেছে। এবার কোথায় যাবি? লুকাবি কোথায়? লুকাবি কোথায়? তাছাড়াও তো ওই আরস তো তোর পরিবারের একেবারে ঝান্ডা ফুটাই দিছে। তুই সেবক বলে নিজেকে পরিচয় দিস, নিজের মায়ের সঙ্গে যে ব্যবহারগুলো করেছিস এগুলো আমি কোনোদিন বলিনি, কারণ উনি আমাদের ইউটিউবের পার্ট না। উনি আমাদের ইউটিউবের পার্ট না, ওনাকে নিয়ে কন্টেন্ট কোনোদিন করিনি, এখন করতে বাধ্য হচ্ছে। কারণ উনি এমন একটা ক্যারেক্টার, উনি যে বালতিতে স্নান করে সেই জলের মধ্যেই হিসু করে দিয়ে সেই স্নান করে, খেয়েও নেয় কিছুটা। কিছু মানুষ যাদের আত্মবিশ্বাস নেই তারা পোষ্য বা স্পাই রাখে। আত্মবিশ্বাস কিসের আত্মবিশ্বাস? তোমার মুখে এগুলো শুনতে হবে? যারা তাদের জন্য ছলছাতুরি করে খবর সংগ্রহ করে, খবর তো সবাই সংগ্রহ করবেই, খবর সংগ্রহ করাই তো আমাদের কাজ। তুমি লেংটিদের মতো লেংটি হয়ে জামা কাপড় খুলে কেন গেছিলে? যে দেখো আমি উলঙ্গ হচ্ছি, তোমরা দেখো। আর তুমি উলঙ্গ হবা রাস্তা দিয়ে, তুমি প্যান্টুলুন ছাড়া হাঁটবা, লোকে তোমাকে কি বলবে? পাগল, নয় বলবে বদমাস, ধরে কেলা। তুমি ল্যাংটো হয়ে নাচবা, তোমাকে কেউ বলতে পারবে না এই পাগল তুই নাচছিস, তো প্যান্ট কোথায়? তুমি তখন বলবা নিচের দিকে নজর দিও না, উপর দিকে নজর দাও। হার আমি কোথাকার। তো বন্ধুরা, আমাদের সন্দীপের স্ত্রী টিন, তার লিগাল অ্যাডভাইজার হচ্ছে এই বক 420। তা আমরা কি চাইবো? দেখো, টিনাকে যতই খারাপ বলি, সে খারাপ কাজ করেছে তাকে খারাপ বলবো, কিন্তু তার বিশ্বাসের অমর্যাদা হয়েছে এ ব্যাপারেও কিন্তু খারাপ লাগছে। আজকে উকিল বলো, এ বলো, তা বলো, সবাইকে ছেড়ে এই বক 420-র ওপরে টিন নির্ভর হয়েছিল, ভরসা করেছিল, নিজের বাড়ির দাদার জায়গা দিয়েছিল। আজকে ওর নিজের দাদা তো হদল কুতকুত, তার কোনো বোধ বুদ্ধি নাই, সে শুধু এরম করে ক্যামেরার মধ্যে আসে। সেভাবে ওই বান্দর নাচ নাচলেই বুঝি আমার বোনের 2টো ভিউ হবে, আর ভিউ হলে সেখান থেকে কমিশন নেব। তা আমরা কি করে ভেতরের খবরগুলো পেতাম? আমি পেতাম না, যারা কথা বলতো তারা এই খবরগুলো পেয়েছে। পেতাম মানে পেয়েছে আজ থেকে 5-6 মাস আগে। তারা তো কিছু বলেনি না, তারা কিন্তু প্রকাশ করেনি, প্রকাশ করার টাইমে ঠিক প্রকাশ করেছে। এডিটিং কিছু নয়, র ভিডিও, র রেকর্ড শুনিয়েছে। তা এই টিন যাকে ভরসা করেছিল, কিন্তু টিন বোঝা উচিত ছিল যে এই লোকটা প্রথম থেকেই কিন্তু ফ্রড মনে হয়েছে আমাদের। আমরা সবাই বলেছি, অনেকে বলেছে, এমনকি ওর ওই যে ভালোবাসার যে দিদি ছিল ঠাকুরনগরের ধবলি, ও বলেছিল সেবক এই 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 লোকটা কিন্তু ভালো না, এই লোকটা কিন্তু ভালো না, এর থেকে দূরে থাকিস। শোনেনি কথা। যাই হোক, তা সেই টিনের সমস্ত গোপন কথা ও বাইরে প্রকাশ করে দিয়েছে। এমনকি টিনের চরিত্র নিয়েও কথা বলেছে। আচ্ছা, আমি একটা শুনছিলাম একটা ভিডিওতে যে টিনের নাকি চরিত্র খারাপ নয়, তার নাকি সে নাকি ধোয়া তুলসী পাতা, তার সংসারের এবং সন্দীপের জন্য বাধ্য হয়ে এসে পরকিয়া করেছে। আমি এটা মানতে পারলাম না। ঠাকুরনগরে ধবলি তুই বললি, এটা আমি মানতে পারলাম না। চরিত্র খারাপ যদি না থাকে, কেউ স্বামী থাকতে পরকিয়া করে? স্বামীর যদি কমতি থাকে, ঘাটতি থাকে, ডিভোর্স দিয়ে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে নিজের পায়ে দাঁড়াবে, অন্য কাউকে পছন্দ করে বিয়ে করবে, সোজা সাপটা কথা। সেখানে স্বামীর ঘরে থাকতে, স্বামীর ঘরে আছে, স্বামীর সঙ্গে শোয়া বসা খাওয়া সব করছে, একটা বাচ্চা হয়ে গেছে, সে গোপনে একটা পরপুরুষের সঙ্গে সেক্স চ্যাটিং করছে, এবং তার জন্যই সে সংসার ছেড়ে সন্তান ছেড়ে বেরিয়েছে। তারপরেও নাকি সে চরিত্রহীন নয়। তাহলে চরিত্রহীন কারা? চরিত্রহীন? যারা প্রেম করে বিয়ে করছে তারা চরিত্রহীন, নাকি যারা স্বামীকে সহ্য করতে না পেরে সংসার থেকে বেরিয়ে এসে নিজের মতো করে আবার নতুন করে ভাবনা চিন্তা করছে তারা চরিত্রহীন? বুঝতে পারলাম না। চরিত্রহীনের সংজ্ঞাটা যদি আমাকে কেউ, বিশেষ করে ঠাকুরনগরের ধবলি যদি দিত যে একে চরিত্রহীন বলা হয়, তাহলে আমি একটু
বুঝে নিতাম। চরিত্রহীন অনেক রকম ভাবে হওয়া যায়, তার মধ্যে এই যে টিন যেটা করেছে এটাও কিন্তু একটা চরিত্রহীনের লক্ষণ। আজকে যদি ওর চরিত্র ভালো থাকতো না, ও অন্য কোনো পুরুষের ওপর ভর করে সংসার ছাড়তো না, সংসার ছাড়তো না। সে বলতো মা বাবাকে যে কোথায় আমাকে বিয়ে দিয়েছো, আমি ওই লোকটার সঙ্গে সংসার করে সারা জীবন কাটাতে পারবো না, আমাকে তোমরা এখান থেকে উদ্ধার করো। তার বাবা মা হয়তো বৈঠক বসিয়ে কিংবা আইনের মাধ্যমে মেয়েকে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিয়ে থার ব্যবস্থা করতো। কিন্তু না, ও তো সেটা খায়নি, করেনি। ও ডালেরও খাবে, গাছেরও খাবে। ও গাছে বসে ডালেরটা খাওয়া, আবার নিচে যেটা পড়েছে সেটার দিকেও নজর। ও তাই করেছে। ও সন্দীপকে পাশে রেখেছে আর ফোকলাকে ডান সাইডে রেখেছে, রেখে আড়ালে আবডালে ফোকলার সঙ্গেও প্রেম করছিল। আবার বলেছিল তো, আমরা সেই কল রেকর্ডে শুনিনি, আমি তোরই খাবো, তোর কাছেই থাকবো, আবার ওর সঙ্গে প্রেম করব, কথা বলবো, গল্প করবো। ও তো নিজে মুখেই বলেছিল, নিজে মুখেই বলেছিল। আর একটা ঘরের বউ বাড়ি থেকে বাচ্চাকে রেখে বেরিয়ে গিয়ে যদি কমিউনিটি পোস্টে লেখে ওর সঙ্গে আমার সম্পর্ক, আমি ওকে ভালোবাসি, হ্যাঁ এই সেই ছেলে, এই নাম, যার জন্য আমি ঘর ছেড়েছি, আমি সংসার ছেড়েছি, সে আমার ছিল মানে ভবিষ্যতে, তোর অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এবং একথাও বলেছে আমার স্বামী এই সম্পর্ককে নষ্ট করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। তাহলে চরিত্রহীন না হলে কোনো মেয়ে এই কাজ করে? যাই হোক, এই টিন বিশ্বাস করেছিল এই বক ফটোর দিকে। সব কথা তো সে জানতো। সন্তান নেওয়ার পরিকল্পনাটা এই বক ফটোটির। 9 মাস পরে যখন দেখলো কেসের অবস্থাটা খুব একটা ভালো নয়, তখন কিন্তু সে একটাই বুদ্ধি দিল যে তুমি ছেলের জন্য কান্নাকাটি শুরু করো। কারণ প্রথম থেকে আমরা যারা সন্দীপের পক্ষে ভিডিও করছি, আমরা প্রত্যেকটা মানুষ বলেছিলাম ও ছেলেকে ভালোবাসে না, ও ছেলেকে নেবে না, ও ছেলের থেকে নিজেকে বেশি ভালোবাসে। নিজের যৌবন, নিজের আকাঙ্ক্ষা, নিজের শারীরিক চাহিদা, নিজের কি বলে ওই উন্মুক্তভাবে চড়ে বেড়ানো, এটা বেশি ভালোবাসে। ও নিজের শখ শান্তি, সকাল্লাদ, ঘুরে বেড়ানো, সাজা গোজা, নিজের খাওয়া দাওয়া, এইসব বেশি ভালোবাসে। ওর জীবনে প্রায়োরিটি ও নিজেকে বেশি দেয়, নিজেকে বেশি দেয়। ফোকলা হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমে সে এই জীবন থেকে এই উশৃঙ্খল জীবনে প্রবেশ করার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। ও ফোকলাকেও জীবনে সারা জীবন রাখবে না। কারণ যে মেয়ে একটা সংসার, সন্তান, একটা ভরপুর সংসার, সে স্বামীর ভুল, সব স্বামীদেরই ভুল থাকে, সব বউদেরও ভুল থাকে। এমন কেউ নেই যে ধোয়া তুলসী পাতা। সংসার করতে গেলে কিছু অ্যাডজাস্ট করতে হয়, অ্যাডজাস্ট না করলে সংসার হয়। আমি যতটা চেয়েছি, আমি কি আমার বিয়ের পরে আমার স্বামীর থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে ঠিক ততটাই পেয়েছি? পাইনি তো। তবু আছি পড়ে এখনো পর্যন্ত। স্বামী কিন্তু নেই, শ্বশুর শাশুড়ি মারা গেছে। আমি উশৃঙ্খল জীবনযাপন করতেই পারি, সমাজের ভয় করলাম না, কারো বাড়ি গেলাম না, কারোর সঙ্গে কথা বললাম না, হয়ে গেল। এমনিতেই তো কারো বাড়ি যাই না, কিন্তু কেন করি না? যে না, এটা আমার নিজের সম্মান, আমার বিবেক, আমার চরিত্র, আর আমার বাবা মায়ের শিক্ষা। আমার বাবা মায়ের শিক্ষা। আজকে যদি সত্যি আমি অত্যাচারিত হতাম স্বামীর কাছ থেকে, আমি বেরিয়ে যেতাম। কিন্তু স্বামীর কিছু ভুল ত্রুটিকে মানিয়ে নিয়ে চলতে হয়, যেটা আমাদের ভুল ত্রুটিও স্বামীরা মানিয়ে নেয়। তাহলে এই অ্যাডজাস্টমেন্ট না থাকলে সংসার হয় না। হ্যাঁ, এরপরে যদি অত্যাচারিত হয় কোনো মেয়ে, সে কেন মানিয়ে নেবে? সে কেন মানিয়ে নেবে? তাই এত অত্যাচারিত যখন হয়েছিল 5 বছর কেন মানিয়ে নিল? 5 বছর কেন মানিয়ে নিল? সন্তান হয়ে গেছে। যদি সন্তান না হতো বুঝে নিতাম, সন্তান হয়ে গেছে, তারপরেও সে পরকীয়া করলো। এবং পরকীয়া ধরা পড়ার পরে সে আওয়াজ তুললো আমি 490, মানে আমি নির্যাতিতা। তার আগে কিন্তু বলেনি। সে যে বধূ নির্যাতন করছে তার উপরে আগে কিন্তু বলেনি, কারণ আগে সেই সিচুয়েশন ছিল না। ফোকলা যখন তার জীবনে এসেছে তারপর থেকে এটা শুরু হয়েছে। তা আজকে তো ওকে নিয়ে ভিডিও না, আজকে হচ্ছে আমাদের বক 420কে নিয়ে। তা ও যে এই কমিউনিটি পোস্টে বললো, নিজের সাফাইতে লজ্জা করছে না, তাই না? লজ্জা করছে না। টিনের বাড়িতে টিনকে টাকা ছাড়া ভালোবাসে না। কে বলেছে? বক 420। এটা কিন্তু আমরা আগেই বলেছি। এই কেস রিভিল হওয়ার আগে 1 বছর আগে থেকে 6 মাস পর থেকে আমরা বলছি যে টিনের বাপের বাড়ির লোক টিনকে শুধু টাকার জন্য জায়গা দিয়েছে। তার প্রমাণ তোরা নিজেরা দিয়েছে। যখন টিন ওই বাড়ি থেকে মার খেয়ে বেরিয়ে এলো, তার দাদা মেরে তাকে তাড়িয়ে দিল, তাহলে তখন তো বাবা মা প্রতিবাদ করতে পারত।
প্রতিবাদ করতে পারতো যে না, ও মেয়ে অসহায়, যাবে কোথায়। বাড়ি থেকে তাড়িয়ে দিল একটা বয়স্তা মেয়েকে, যে সদ্য শ্বশুর বাড়ি থেকে পরকিয়া করে চলে এসেছে। সেই মেয়েটাকে ছেড়ে দিল হাতের বাইরে। সে মেয়েটা তখন কি করবে, কোথায় যাবে? তখন অবশ্যই তাকে ওই পরকিয়ারত পুরুষটির সহায়তা নিতে হয়েছে। তার শ্বশুর বাড়ি যে বলছে যে পরকিয়া করার কারণ শ্বশুর বাড়ি ভালো না, সন্দীপ ভালো না, তার জন্য সে পরকিয়া করেছে। তাহলে বাপের বাড়ি কেমন মানুষ তারা, যে মেয়েটা যখন আসলো তাকে সঠিক পথে পরিচালনা না করে ওই প্রেমিকের কাছে যাওয়ার জন্য ভাগিয়ে দিল বাড়ি থেকে। আর সে তখন বলেছে ভিক্ষামার বাড়িতে আছে, কিন্তু না, সেই ফোকলা নিজে তার ফোনের মাধ্যমে কিছু কিছু ক্রিয়েটারকে বলে রেখেছে ও আমার দায়িত্বে আছে। আমরা ওপেন শুনেছি ফোকলার গলায় যে ও আমার কাস্টডিতে আছে, আমি ওকে একটা সেফটি সিকিউরিটি ঘর দেখে রেখেছি, তাই ঘর ভাড়া দিয়ে রেখেছে তাকে, আর সে একা ওই ঘরে থাকছে। আর এই ফোকলা গিয়ে মাঝে মাঝে ধূপকাঠি ধুলো ধরিয়ে গীতা পাঠ করছে, তাই তো, যার জন্য সে ঘর ছেড়েছে, বাপের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর শ্বশুর বাড়ি থেকে তো নিজে চলে এসছে। সেই মেয়েটা প্রেমিকের দেওয়া ভাড়া করা ঘরে বসে, প্রেমিকের সামনে বসে গীতা পাঠ করবে তারা? যে চাহিদার জন্য ঘর ছেড়েছে, সেই চাহিদার পূরণের রাস্তা এবং মানুষটি যদি সামনে থাকে, তাকে নিয়ে কি গীতা পাঠ করে নাকি লুডু খেলে? কি করে তোমরা একটু কমেন্ট করে বলো। ওই ঘর ফোকলা ঠিক করে দিয়েছিল ফুকলির জন্য, আর ফোকলা গিয়ে তার বাড়িতে শুতো, এটা বিশ্বাস করতে হবে আমাদের? এর বেশি কিছু বলবো না। তা সেই জন্য ওই বক 420 বলেছে যে ওর চরিত্র খারাপ। এই ঘটনাগুলো বক 420 জানতো, শুনেছিল ফোন টোন করে। তা সে বলে দিয়েছে যে ওর চরিত্র খারাপ, আর ওর বাবার বাড়িতে টাকা না থাকলে ওর পজিশন ভালো নেই। দুটো জিনিস গেল। এরপরে আসি, ওই ফ্ল্যাটটা ভাড়া করে দেওয়ার নেপথ্যের নায়ক হচ্ছে এই বক 420। প্রথম যখন আমার কাছে ফ্ল্যাটের কাণ্ডে আমার কাছে ফোন এসেছিল, আমি প্রথম জানতে পারি ফেসবুক থেকে, ওই ফ্ল্যাটের একটা অ্যাডভার্টাইজ দেখে। তারপরে ওখানকার কিছু ভিউয়ার্স আমাকে মেসেঞ্জারে কল করে কিছু কথা বলেছিল, এবং সেখানে স্পষ্ট যে এই ফ্ল্যাটটা জোগাড় করে দিয়েছে এই বক 420। তবুও তখন আমি কিছু বলিনি, কারণ আমি ফ্ল্যাট রাখবো, আমাকে কেউ না কেউ তো জোগাড় করে দিতেই পারে। তাহলে কি বলবো? এই বক 420 তো জানতো যে ওই বাড়িওয়ালার মানে ফ্ল্যাটের মালিকের চরিত্র খারাপ, সেটা তো জানতো। এবং ফ্ল্যাটের মালিক যে নিজের মাকে কিভাবে দেখে সেটাও তো জানতো। এই মাঝখানে আমার একটা গুলিয়ে ফেলেছি আমি, এই বক 420-কে আর ফ্ল্যাট মালিককে এক করে ফেলেছি। ওই জন্য বলেছি যে নিজের মাকে, ওটা হচ্ছে এই মানে আরস যেটা রিভিল করেছে, এই ফ্ল্যাটের মালিকের মাকে সে দেখে না, এটা বকদাদা না, বকদাদা আলাদা। আমার ওইখানটা গুলিয়ে গেছিল, তাই ঠিক করে দিলাম। তা বক 420 তো জানতো যে ওই ফ্ল্যাটের মালিক ভালো না, তার পরিবার ভালো না, তার মাকে এরকম করে, জানতো তো ফ্ল্যাটটা ভালো না, ও ড্যাম পড়া। তবুও শুধু নিজের স্বার্থে ওই ফুকলিকে হাতে রাখার জন্য ওই ফ্ল্যাট ঠিক করে দিয়েছিল। এবং এটাও শুনেছি খবরে যে বসিরহাটে ওই এলাকায়, জানি না ওটা কোন এলাকা, ওই এলাকায় কোনো ফ্ল্যাট কেউ কিনতে গেলে এই বক 420-কে হিস্সা দিয়ে তবে ফ্ল্যাট কিনতে হবে কিংবা ভাড়া নিতে হবে। এ হচ্ছে এক প্রকারের দালাল। এ নিজেকে সেবক বলে পরিচয় দেয় না, এ হচ্ছে এক প্রকারের দালাল। এক প্রকারের না, সত্যি দালাল। এখানকার যত কেনা বেচা লেনদেন ফ্ল্যাট ভাড়া সবের মাধ্যমে হয়। এ জানে কিন্তু কোন ফ্ল্যাট কেমন, তা জেনে শুনেও এই ফ্ল্যাটটা টিনকে ভাড়া করে দিয়েছিল। তারপরে আসি, এই যে মানে আমাদের দুজন সেবিকা, সঙ্গীতা আর বাবলি ম্যাডাম, দুজনের মধ্যে এই লড়াইটা, এবং এই বাবলি ম্যাডামের কিছু কথা সঙ্গীতা ম্যাডাম রিভিল করছে। তখন বাবলি ম্যাডাম তার সঙ্গে যে কথাগুলো হয়েছে, কার বিরুদ্ধে কি কেস করতে বলেছে, হ্যান ত্যান, বাবলি ম্যাডাম আবার সেটা বলে দিয়েছে। ও সেবক 420, তুমি তো একেবারে থার্কি মাল। আমরা কি ভাবলাম, আর কি বেরোলে তুমি?
ওই যে নাটক করে কলকাতায় মা মেয়েকে নিয়ে যেতে ছেলের বিরুদ্ধে কেস করছি, ছেলে অন দা ওয়েট অ্যান্ড ওয়াচ, কয়েকদিনের মধ্যেই ছেলে চলে আসবে। এই যে সব নানান দিকে শুনতাম লাইভে, সব এই বকের কারসাজি। মা মেয়েকে নিয়ে যেত কলকাতায়, কি করতো সেখানে? মেয়ে তো বোন, মাটা ওইটা শুধু মনে হয় কিছু না। যাই হোক, কলকাতা নিয়ে গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে রেস্টুরেন্টে খাইয়ে বাড়ি নিয়ে আসতো, আর বলতো ছেলের জন্য যা করার করে দিয়েছি, তোর ছেলে চলে আসবে, তুই জামা কাপড় কেন। এইটি সে জামা কাপড়গুলো কোথায়? ছেলের জন্য একটা রূপোর আংটি বানিয়েছিল। ওরে বাবা, মা করে সোনা, ছেলের জন্য একটা রূপো। আমি ওই রূপোর আংটি দেখে বুঝেছিলাম এ মাল পুরো 420, এর মধ্যে কিচ্ছু বাস্তবতা নেই। আমি জোর দিয়ে বলেছিলাম যে ও ছেলে কাস্টডির জন্য কোনো রকম অ্যাপিল করেনি, কারণ আজকে আমার সন্তানের জন্য আমি কেস করবো, আমি বলবো না, আর আমি যার বিরুদ্ধে কেস করবো সে বলবে না যে এটা করেছে। খবর নিয়ে দেখা গেছে যে ও কোনো কাস্টোডিয়ান মামলা করেনি। আবার কলকাতায় গিয়ে রেস্টুরেন্টে গিয়ে আবার আরে কি মজা, হ্যাঁ কেমন আসো গুরু, এগুলো তাই না? এবং তার পয়সা দিত টিন। ওরে টিন, তোরে কি ভাষা বানাইছে, আর ভাষাতে গিয়ে নিজেই সেই গর্তের মধ্যে ভাসে গেছে। কি করে মুখ দেখাবে তুমি বক 420? কি করে মুখ দেখাবে? আজকে টিন সুরাটে গেছে, সে নিয়ে পরে ভিডিও আসছে। টিন সুরাটে গেছে, ও তো সব দেখছে শুনছে। এসে তোমাকে যদি প্রশ্ন করে, দাদা তুমি আমার এত বড় সর্বনাশ করলে, কি উত্তর দেবে তুমি? এই 420 বক, কি উত্তর দিবি তখন? তোকে তুমি বলতেও ঘেন্না লাগে। আজকে আমরা টিনের বিপক্ষে থাকি, আমরা যে কথাটা বলতে পারবো, তুই কি করে বললি রে বক 420? কি করে বললি? লজ্জা করলো না তোর, তাই না? মায়া হলো না ওই মেয়েটাকে দেখে? আরে আমরা তো সন্দীপের পক্ষের, তবু আমরা ওকে বলি যে এমন কিছু করো না যাতে তোমার ক্ষতি হয়, তোমার সন্তানের ক্ষতি হয়। বারবার বলেছি তুমি এই সম্পর্ক থেকে তুমি বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে নতুন করে সে ফোকলাকে নিয়ে যাকে খুশি নিয়ে থাকো, কোনো আপত্তি নেই, কিন্তু তুমি সম্পর্কটাও ভাঙবা না, আবার তার সঙ্গে থাকবাও না, আবার তাকে দেখিয়ে প্রেমপ্রীতি করে বেড়াবা। এটা তো ভাই ঠিক নয় না? তা এই বক 420 টিনকে সব দিক থেকে ডুবিয়েছে। এবার আমি টিনকে আজকে কয়েকটা কথা বলবো। জানি না টিন আমার ভিডিও দেখে না, কারণ আমাদের মতো এত তুচ্ছ তাচ্ছিল্য লোকের ভিডিও কি দেখে? তবুও যদি দেখে, একটা কথাই বলবো, টিন এখনো সময় আছে, ফিরে আসতে তোকে বলবো না, কারণ সেই জায়গায় তুই রাখিসনি। আজকে যে সন্দীপকে বলবো, সন্দীপ মেনে নে, যা হয়েছে মেনে নে, বলতে পারছি না কারণ সন্তানটা তোর কাছে নেই। আজকে যদি তুই সন্তান নিয়ে বেরোতিস, তাহলে তোর কাছে হাত জোর করে বলতাম ফিরে আয় টিন, সংসারটা কর সন্তানের জন্য, মেনে নে। কিন্তু এখন সেটা করার কোনো রাস্তা নেই, কারণ তুই সন্তান নিয়ে বেরোসনি। অতএব কিষাণু তার বাবার কাছে, তার ঠাম্মির কাছে অনেক ভালো আছে, যেটা তুই ওকে ওইভাবে রাখতে পারবি না। তাই বলছি, এই কেস কামারি তুলে নিয়ে মিউচুয়াল ডিভোর্স করে তুই তোর মতো জীবন কাটা। তুই ফোকলাকে নিবি না দোকলাকে নিবি না টেরা নিবি না কানা নিবি, সে তোর ব্যাপার। তুই তোর মতো করে জীবনটা গুছিয়ে নে। বয়স অল্প, এখনো সারা জীবন পড়ে আছে। তুই কেন এই কেসটা দিয়ে জিয়ে রাখছিস? পরিষ্কার করে নে। তোর সন্দীপকে ভালো নাই লাগতে পারে, তুই সন্তানের ঝামেলা নাই নিতে পারিস, কিন্তু এই মাঝখানে যে জিনিসগুলো হলো, এগুলো খুব খারাপ হলো। তাই এখনো সময় আছে, সবকিছু মিটিয়ে নিয়ে ঝাড়া হাত পা হয়ে যায়। তারপরে তুই ফোকলাকে বিয়ে কর, যা খুশি কর, সেটা নিয়ে আমার অন্তত বলার কিছু থাকবে না। আর এই বকদাদা, এই সুবিধাবাদী লোকগুলোর বিরুদ্ধে পারলে কিছু করে দেখা, অন্তত ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা থাপ্পড় তো মারতে পারবি। কারণ আমরা তোকে খারাপ বলি, আমরা তোর বিরোধী, কিন্তু যে তোর মাথায় দাদা মানে বাবার জায়গা, তুই যাকে বাবার জায়গা, বড় দাদা মানে বাবার জায়গা দিয়েছিস, সেই লোকটা তোর সঙ্গে বেইমানি করেছে সর্বসমক্ষে। জুতো দিয়ে মারতে বলবো না, উনি জুতোর যোগ্য, বলবো ঠাই করে একটা চড় মেরে সবকিছু মিটিয়ে নিয়ে তোর মতো তুই থাক। মা বাবা তোর কতটা ভালো বোঝে জানি না, তোর মা বাবা তোর কতটা ভালো তোর জন্য ভাবে জানি না। তোর জীবনটা শেষ হয়ে গেলেও তাদের ক্যামেরার কন্টেন্ট থাকবেই, হয়তো দেখা যাচ্ছে তোকে নিয়েই তখন কন্টেন্ট করবে তাদের ভিডিওতে, তোকেই ওরকম অবস্থায় আমরা দেখব যে তুই টেনশন করছিস, তুই কান্না করছিস। যাই হোক, অহেতুক অনেক টাকা নষ্ট করেছিস, এগুলো আর করিস না। এই 420 থেকে একটা সবক শিখিয়ে দে।
তা চলো বন্ধুরা, আজকে আমার এইটুকু ছিল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর কমেন্ট তো অবশ্যই করবা। যদি আমার কোথাও ভুল থাকে বলায় সেটাও ধরিয়ে দেবা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।